নমস্কার ভদ্র মহিলা ও ভদ্র মহোদয়গণ। আজ Sure. আমরা ফোর বেস কেয়ারের অভিনব উদ্যোগ ক্যান্সারের সাথে মোকাবিলা, মানসিক দৃঢ়তা ও পুষ্টি সহায়তা ওয়েবিনারে বাংলাদেশের সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমি সঙ্গীতা চৌধুরী, নর্থ কেয়ার কম্প্যানিয়ন পেশেন্ট কেয়ার অ্যান্ড এঙ্গেজমেন্ট টিম। আমি আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করব। আমাদের সাথে আছেন ডক্টর কামরুজ্জামান রুমান স্যার, ক্লিনিক্যাল এবং মলিকিউলার অনকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, ঢাকা, বাংলাদেশের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তিনি সহকারী অধ্যাপক এবং ক্লিনিক্যাল মলিকিউলার অনকোলজিস্ট ফ্রম ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ থেকে। এছাড়াও আজকে ফোর বেস কেয়ারের সাথে যুক্ত রয়েছেন ফোর বেস কেয়ারের সাথে যুক্ত জয়ত্রী মণ্ডল রয়েছেন, তিনি ক্যান্সারের মানসিক রোগ বিশেষজ্ঞ। এবং রয়েছেন সংযুক্তা বল, তিনি খাদ্য বিশেষজ্ঞ। আমরা বিশ্বাস করি আজকের এই অনুষ্ঠান ক্যান্সার রোগীদের এবং তাদের পরিবারের লোকেদের জন্য উপযোগী হবে। তো আসুন সবার প্রথমে স্বাগত জানাই ডক্টর কামরুজ্জামান রুমান স্যারকে, তিনি আমাদের সাথে রয়েছেন। এছাড়াও প্রথমে শুরু করবেন জয়ত্রী মণ্ডল। আসুন স্বাগত জানাই, তিনি ক্যান্সার চিকিৎসার সময় মানসিক স্বাস্থ্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কথা বলবেন। তিনি মনোবিজ্ঞানে এমএসসি এবং এমফিল করেছেন। ওভার টু ইউ জয়ত্রী। ধন্যবাদ সঙ্গীতা, এত ভালোভাবে আমাকে সবার সঙ্গে পরিচয় করানোর জন্য। শুভ বিকাল সবাইকে। আমি চৈত্রী, ফোরবেস কেয়ারের সিনিয়র সাইকো অঙ্কোলজিস্ট অর্থাৎ সিনিয়র মনস্তত্ত্ববিদ। আমি ক্যান্সারের রোগী এবং তাদের পরিবারের লোকেদের মানসিক, আচরণগত এবং সামাজিক উদ্বেগের মোকাবেলা করতে সহায়তা করি। ক্যান্সারের রোগী এবং তাদের বাড়ির লোকেদের জন্য ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখার গুরুত্ব এখন আমরা একটি পিপিটির মাধ্যমে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করব। আজকে আলোচনার শুরুতে প্রথমেই আমাদেরকে বোঝা উচিত যে ক্যান্সারের রোগের সময়ে মানসিক স্বাস্থ্যবিদ অথবা সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর গুরুত্ব কি। তার কারণ আমাদের সমাজে আমরা সবাই এটাই মনে করি যে আপনি যদি মানসিকভাবে অসুস্থ না হন তাহলে আপনার কখনোই সাইকোলজিস্টের কাছে যাওয়ার অথবা তার সঙ্গে কাউন্সিলিং সেশন করার কোনো গুরুত্ব নেই। আর আজকে আমাদের সঙ্গে আপনারা যারা যারা উপস্থিত আছেন ক্যান্সারের রোগী এবং তাদের বাড়ির লোকজন, আপনারা কেউই মানসিকভাবে একেবারেই অসুস্থ নন। তাহলে এখানে প্রশ্ন আসে কেন? তার কারণ হলো ক্যান্সারের রোগের সময় আমাদের রোগীদের মনে অথবা তাদের বাড়ির লোকেদের মাথায় অনেক রকমের প্রশ্ন আসতে থাকে এবং যা থেকে কিন্তু রোগীর মধ্যে অবসাদ, অ্যাংজাইটি, অনেক দুর্ভাবনা, অনেক শঙ্কা, অনেক ভয় ভীতি শুরু হতে থাকে। তা থেকে যদি সঠিক সময়ে রোগী এবং তাদের বাড়ির লোকেরা না বেরিয়ে আসতে পারে, সেটি কিন্তু শুধুমাত্র মানসিক স্বাস্থ্যই নয়, যে শারীরিক স্বাস্থ্য অর্থাৎ যে চিকিৎসার যে আমরা রেজাল্ট, সেখানেও কিন্তু অনেকাংশে খারাপ রেজাল্ট আসতে পারে। প্রথমত যে ভয় রোগীদের মধ্যে সবচেয়ে বেশি থাকে তা হলো আমার সাথী ভাই এরকম কেন হলো, আমারই বা ক্যান্সার কেন হলো, আমি কখনো কারোর কোনো খারাপ করিনি, না আমার কোনো বদ অভ্যাস ছিল, তাহলে আমার এই রোগের কারণ কি। এই সময় রোগীদের রাতের ঘুম খারাপ হতে থাকে, রোগীরা রাত্রিবেলা ঘুমাতে পারেন না, অনেক স্বপ্ন দেখেন, মাথার মধ্যে অনেক রকমের রাগ, চিন্তা এবং বিরক্তি চলে আসতে থাকে। অনেক সময় আমরা দেখি যে চিকিৎসাকালীন পার্টিকুলারলি কিমোথেরাপির সময়ে রোগীর কখনো কখনো অথবা রেডিয়েশনের সময়ে স্মৃতিশক্তি কমে যেতে থাকে, রোগীরা কিছু ভুলে যান, রোগীরা কনফিউজড হয়ে যান, মনে করতে পারেন না। এই সময় আমরা দেখি যে শারীরিক ইমেজ অর্থাৎ শারীরিক গঠন অথবা কাঠামোরও অনেক পরিবর্তন হতে থাকে। উদাহরণস্বরূপ কিমোথেরাপির সময় আপনারা জানেন চুল উঠে যায়, কখনো গায়ের চামড়া খুব শুকনো হয়ে যায়, অথবা গায়ের কালচে রং হয়ে যায়, নখের রং বাদামি হয়ে যায়, অথবা অপারেশন করে কখনো কখনো কোনো শরীরের অঙ্গ বাদ দিতে হয়। এই সময় রোগীর যে শারীরিক কাঠামোর পরিবর্তন ঘটে, এভাবে নতুন ভাবে নিজেকে নতুন শারীরিক কাঠামোতে স্বীকার করা সবসময় কিন্তু রোগী বা তার বাড়ির লোকেদের জন্য এত সহজ হয়ে ওঠে না। এই সময়ে যদি আমি কোনো একজন সাইকোলজিস্ট অথবা মনস্তাত্ত্বিকের সঙ্গে কথা না বলি, আমার মনের দুঃখ, মনের ভাবনা যা যদি শেয়ার না করি, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটি কঠিন অবসাদের জন্ম দিতে পারে। তা থেকে শুধুমাত্র আমাদের মানসিক স্বাস্থ্যই নয়, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু অনেক অবনতি হতে পারে। এবারে আমরা পরের স্লাইডে আরো কিছু সমস্যার ব্যাপারে জানবো যেগুলি ক্যান্সার রোগীদের চিকিৎসার সময় ফেস করতে হয়। সবসময় রোগীদের মনে ভয় আছে যে চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পরেও যদি আমার আবার ক্যান্সার ফেরত আসে, অথবা নেতিবাচক চিন্তা ভাবনা। তার অর্থ হলো এত আমি চিকিৎসা করাচ্ছি, যদি সত্যি আমি কোনো ভালো ফল না পাই তাহলে আমার লাভ কি। এই সময় রোগীদের আত্মসম্মান এবং আত্মবোধ অনেকাংশে কমে যেতে থাকে, রোগীর শারীরিক শক্তি এবং কার্যকারিতা হ্রাস পায়। আমরা অনেক সময় দেখেছি রোগীরা এই সময় কাজ করতে যাওয়া বন্ধ করে দেন, তারা সবসময় চাকরি ছাড়ার কথা মনে করেন এবং পড়াশোনা আর করবো না এই চিন্তা ভাবনাই মাথাতে আসতে থাকে। জীবনের ভূমিকা এবং আকাঙ্ক্ষা অনেক কমে যায়, শারীরিক এবং আচরণগত মানসিক চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে থাকে। তাদের সবসময় মনে হয় যে
আমি হয়তো এখন পরিবারের জন্য বোঝা হয়ে গেছি, সবাই আমাকে নিয়ে ভাবছে, সবার আমার জন্যই কষ্ট হচ্ছে, এবং এ থেকে একটি চূড়ান্ত হীনমন্যতারও তৈরি হতে পারে রোগীর মনে, যেটি কিন্তু একেবারেই ঠিক নয় এই সময়, কারণ আমরা সবাই পরিবারের এক একটি অংশ। এই সময় আমরা দেখে থাকি যে রোগীরা চিকিৎসা কখনো কখনো নিতেই মানা করে দেন। স্বাভাবিকভাবে আমাদের এটি বুঝতে হবে যে মানসিক যদি কোনো চিন্তা থাকে, কোনো দুশ্চিন্তা, কোনো ভাবনা থাকে ক্যান্সারের রোগের সময়, সেটি যদি সঠিক সময়ে সঠিক মানুষ অর্থাৎ কোনো মনস্তত্ত্ববিদের সঙ্গে আপনি বসে যদি আলোচনা না করেন, সেই ভয়, চিন্তা এবং বেদনা কিন্তু আপনার মনে থাকবে, এবং তা থেকে কখনো কখনো আপনাদের চিকিৎসার যে ফলাফল তাতেও কিন্তু অবনতি হতে পারে। এবারে আমরা পরের স্লাইডে জানবো একজন সাইকোলজিস্ট অর্থাৎ মনস্তত্ত্ববিদ কোন প্রক্রিয়া অবলম্বন করে আপনাদের সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে থাকেন। আপনারা স্ক্রিনের বাম দিকে একটি স্কেল দেখছেন, 0 থেকে 10। 0 হলো শূন্য, কথার অর্থ এখন আমার রোগীর মন ভালো আছে, আমার রোগীর মনে সেরকম ভাবে কোনো চিন্তা, ভাবনা, বেদনা, শঙ্কা নেই। আপনি যত ওপরে যাবেন হলো 9 এবং 10, তার মানে এখন আমার রোগীর মনে চিন্তা ভাবনা আছে, দুশ্চিন্তা, ভয় আছে কোনো কারণে। একজন সাইকোলজিস্ট ঠিক এক্স্যাক্টলি এই কাজটি করেন। যদি আপনি কোনো ব্যাপারে দুশ্চিন্তায় আছেন, আপনার মনে অসংখ্য প্রশ্ন আছে, আপনার মনে ভয় আছে, তা থেকে সেটি পরের দিকে অবসাদের জন্ম দিতে পারে, একজন মনস্তত্ত্ববিদ তার নিজের সাইকোলজিক্যাল কাউন্সেলিং, থেরাপি এবং অনেক রকমের পদ্ধতি এবং ভাবনা চিন্তার মাধ্যমে আপনার মনকে কিভাবে ভালো করতে হয় সেই ব্যাপারে আপনাকে উপদেশ দেবেন। এখন আমরা একটি উদাহরণ স্বরূপ দেখব। আহ, কেউ যদি, কোনো মহিলা, তিনি যদি ব্রেস্ট ক্যান্সারের রোগী হন এবং তিনি তার অপারেশন অর্থাৎ সার্জারির জন্য তিনি যদি এখন হাসপাতালে চিকিৎসাধীন থাকেন, খুব স্বাভাবিকভাবেই তার স্বামীকে ঘরে তার বাচ্চা কাচ্চা দেখাশোনা অথবা তার নিজের চাকরি, গৃহস্থালির কাজ এবং স্ত্রীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সবকিছুই কিন্তু তাকে জোগাড় করতে হবে। এ থেকে আমরা কখনো কখনো দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে। শুধুমাত্র তাই নয়, বাচ্চাদের সঙ্গে বাবা মার সম্পর্ক অর্থাৎ পুরো যে পারিবারিক কাঠামো তাতেও কিন্তু কখনো কখনো ফাটল দেখা দিতে পারে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ক্যান্সারের সময় শুধুমাত্র রোগী নয়, তার বাড়ির লোক, তাদের উপরেও কিন্তু যথেষ্টভাবে নেতিবাচক প্রভাব পড়তে পারে, এবং তা থেকে যদি আপনি বাইরে আসতে চান সঠিক সময়ে আপনাকে একজন মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ রাখাটা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অনেক রকমের ভুল ভ্রান্তি ধারণা এবং স্টিগমা আছে। তার অর্থ হলো, যদি আমার বাড়িতে কোনো ক্যান্সারের রোগী থাকেন তার পাশে আমি আমার বাচ্চাকে শুতে দিতে পারবো না, কারণ তার থেকে আমার শরীরে অথবা আমার বাচ্চার শরীরে ক্যান্সার এসে যাবে। একই বাথরুম ব্যবহার করা যাবে না, একই গামছা দিয়ে গা ধোয়া যাবে না, একই থালায় খাওয়া যাবে না। এই সমস্ত ভুল ভ্রান্তি যে ধারণাগুলি আছে আমাদের সমাজে এবং আমাদের পরিবারে কোনো কোনো জায়গায়, একজন মনস্তত্ত্ববিদ আপনাকে বোঝাবেন যে কোনটি ঠিক এবং কোনটি ভুল, কোনটি বাড়িতে আপনার ফলো করা উচিত এবং কোনটি আপনার ফলো করার একেবারে কোনো দরকার নেই। এই সময়ে রোগী এবং তার বাড়ির লোকেদের মাঝে কখনো কখনো রাগ এবং বিরক্তি আসতে পারে। আমরা জানি যে রাগ কখনোই ঠিক নয় আমাদের শরীর এবং মনের জন্য। আপনার রাগ এবং বিরক্তি থেকে ক্যান্সারের চিকিৎসার সময় এবং তার পরবর্তীকালীন আপনি কিভাবে বেরিয়ে আসতে পারবেন, অনেক রকম পদ্ধতি আপনাকে শেখাবেন আপনার মনস্তত্ত্ববিদ অর্থাৎ সাইকোলজিস্ট। এবারে আমরা পরের স্লাইডে যাব। ভালো স্বাস্থ্যের জন্য আপনাদের মন সবসময় শান্ত রাখতে হবে। আমাদের সবার জানা উচিত ক্যান্সার চিকিৎসার সময়ে যদি আমার শরীর আমি ভালো রাখতে চাই, তাহলে আমার মাথাকে এবং আমার মনকে চিন্তা এবং দুশ্চিন্তা থেকে একটুখানি দূরে রাখতে হবে। সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে দরকার মনস্তাত্ত্বিক চাপ ব্যবস্থাপনা করা। যেটি সাইকোলজিস্ট হিসেবে আমি সবচেয়ে প্রথমে রেকমেন্ড করে থাকি তা হলো মাইন্ডফুলনেস ব্রিদিং অথবা সচেতন শ্বাস প্রশ্বাস নেওয়া, যা আমাকে আমার বর্তমান নিয়ে ভাবাবে, আমার ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করাবে না। সেটি আমাকে শেখাবে যে আমার কাছে আজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমি এখন পরিবারের সঙ্গে কোথায় আছি, আমি কি করছি, আমার আজ কোন চিকিৎসা চলছে, আমি নিজেকে কতটা বেশি ভালোভাবে রাখতে পারি, তা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ নিয়ে যদি আমি বেশি দুশ্চিন্তা করি, সেটি কিন্তু ক্যান্সারের সময় পরবর্তীকালে আমার অ্যাংজাইটিতে পরিবর্তন হতে পারে। এটি আপনি দিনে 3 বার অনুশীলন করতে পারেন, সকালে, দুপুরে এবং রাত্রিবেলা শোয়ার আগে। আপনি যদি 10 মিনিট অথবা 10 বার আপনি যদি প্রত্যেক সেটিংসে যদি এভাবে সচেতন শ্বাস প্রশ্বাসের অভ্যাস করতে পারেন, সেটি আপনার জন্য যথেষ্ট ভালো। এ থেকে আপনার মন ভালো হবে, আপনার উদ্বেগ কম হবে এবং ক্যান্সারের চিকিৎসাকালীন ইতিবাচক অনুভূতি এবং মানসিক প্রতিক্রিয়াও আপনাকে বাড়াবে। বোঝার চেষ্টা করুন এই সময় যে আপনাদের ঘরে অথবা বাইরে কোনো একজন শুভাকাঙ্ক্ষী অথবা কোনো বন্ধু কি আছে যার সঙ্গে আপনার মনের যা চিন্তা, যা ভাবনা, আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে যা ভাবছেন, অথবা আপনার সাইকোলজিস্ট, আপনি যার কাছে মন খুলে কথা বলতে পারবেন, যেখানে আপনাকে
ভাবতে হবে না যে না, এ হয়তো আমাকে জাজ করবে, আমার ব্যাপারে খারাপ ভাববে। যদি আপনি সেরকম কাউকে খুঁজে পান, তার সঙ্গে মন খুলে কথা বলার চেষ্টা করুন, তা আপনার শরীর এবং মন দুটোতেই ভালো প্রভাব ফেলবে। এবারে আমরা অন্য একটি স্লাইডে যাব, যেখান থেকে আমরা আরো কিছু স্ট্রেস ম্যানেজমেন্ট টেকনিক্স অর্থাৎ মনস্তাত্ত্বিক চাপ কমানোর পদ্ধতির ব্যাপারে জেনে নেব। শিল্প তৈরি অথবা দেখা, আপনার যা করতে ভালো লাগে, আপনার আঁকতে ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, গান করতে ভালো লাগে, নিজেকে ব্যস্ত রাখুন এই সবের শিল্পকলার মাধ্যমে। তার জন্য আপনাকে কোনো বিখ্যাত অথবা আপনাকে কোনো পেশাদার প্রফেশনাল হতে হবে না। এ থেকে কি হবে, আপনার মনে যা অনুভূতি আছে, যা জমানো কষ্ট আছে, আপনি অনেক ক্ষেত্রে সেগুলোকে অভিব্যক্ত করতে পারবেন। সেটা আপনার মানসিক স্বাস্থ্যের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদি মনে হয় যে আমার লিখতে ভালো লাগে অথবা আমি লিখতে চাই, সেটি আপনি আপনার কোনো ডায়েরিতে অথবা কোনো খাতায় আপনার মনে যা আছে আপনি সব লিখতে পারেন। সাইকোলজিস্ট হিসেবে যেটি আমি বলে থাকি, প্রথমত নিজের নাম, নিজের অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা, এবং আজকের কি তারিখ, মানে আজকের তারিখ, মাস এবং সাল, এই তিনটি জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়। যেটি কিন্তু কখনো কখনো আমরা দেখেছি, রোগী যদি কিছু ভুলে যাচ্ছেন, রোগী কিছু কনফিউশনে আছেন, ওনার মন ভালো নেই, কিছু করতে ইচ্ছে করছে না, তবুও কিন্তু যদি আপনি ডায়েরিতে ঠিকঠাক করে মিনিমাম যদি কিছু তথ্য আপনি লিখতে পারেন, আপনি নিজে বুঝতে পারবেন আপনার মেন্টাল কনফিডেন্স অনেক ক্ষেত্রে বেড়ে গেছে আপনার ক্যান্সার চিকিৎসাকালীন। এবারে আমরা পরের স্লাইডে যাব। নিজেকে শারীরিকভাবে ব্যস্ত রাখুন। দিনে অ্যাটলিস্ট 30 মিনিট, 30 মিনিট হাঁটার চেষ্টা করুন। যদি আপনার মনে হয় যে না 30 মিনিট বেশি হচ্ছে, তাহলে সকালে এবং সন্ধ্যাতে আপনি 15-15 মিনিট করে হাঁটতে পারেন। তা শুধুমাত্র যে আপনাকে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি করবে তাই নয়, আপনার মনও ভালো করবে, কারণ আপনি ঘর থেকে বাইরে বেরোচ্ছেন, আপনি আপনি গাছপালার মধ্যে আছেন। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু কখনো কখনো ক্যান্সারের সময় আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময় রোগীদের ঘুম। আপনাদের মধ্যে অনেকেই হয়তো রাত্রিবেলা ভালো ঘুম আসে না, কিন্তু সকালবেলা ভালো 3 থেকে 4 ঘন্টা আপনারা আরাম করে ঘুমাতে পারেন। তাহলে এখানে প্রশ্ন হলো, আমাদেরকে জানতে হবে রাতের ঘুম আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং রাত্রে কোনো রোগীকে 8 ঘন্টা ঘুমানো যথেষ্ট পর্যাপ্ত এবং সেটি প্রয়োজনীয়। আপনি কখনোই দুপুরবেলা 2 ঘন্টার বেশি আপনারা ঘুমাতে চেষ্টা করুন, সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন সাইকোলজিস্ট আপনাকে শেখাবেন কাউন্সেলিং সেশনের সময়ে আপনার আচরণগত অথবা ব্যবহারিক অথবা আপনার ভাবনার জায়গায় কেন আপনি ঘুমাতে পারছেন না, এবং কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি আগের থেকে ভালোভাবে ঘুমাতে পারবেন। এবারে আমরা পরের স্লাইডে যাব। এই স্লাইডটি আমি শুধুমাত্র বানিয়েছি আজকের আমাদের সঙ্গে রোগীর যারা বাড়ির লোকজন আছেন তাদের জন্য। আমাদের পরিবারে যদি কোনো রোগী থাকেন যিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন, আমরা সবাই অতিরিক্ত সুরক্ষামূলক হতে চাই, কারণ আমরা তাদের খুব ভালোবাসি, স্নেহ করি অথবা শ্রদ্ধা করি। কিন্তু এখানে আমাদের বাড়ির লোকদেরকে বুঝতে হবে, রোগীকে সব সময় বলুন যে উনি যেন নিজের কাজ নিজে থেকে অন্য কারোর সাহায্য ছাড়া যতটা সম্ভব হয় করতে পারেন। উদাহরণস্বরূপ, নিজের হাতে খাওয়ার খাওয়া, নিজে থেকে স্নান করা, নিজে থেকে গা মোছা, চুল আঁচড়ানো, অথবা কোনো ময়শ্চারাইজার নিয়ে শুধুমাত্র হাতে হালকা করে মাসাজ করা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু একজন রোগীকে বোঝাতে শেখাবে যে না, আমি পরের ওপরে নির্ভর নই, আমি সম্পূর্ণভাবে আত্মনির্ভর। তা থেকেও কিন্তু রোগীর মধ্যে যথেষ্ট পরিমাণে সেলফ কনফিডেন্স বাড়তে পারে। সেটা কিন্তু তার রিকভারি প্রসেস, মানে রোগ থেকে বেরিয়ে আসার যে পদ্ধতি, সেটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে সহায়তা করবে। তাছাড়াও রোগীর মনে যদি কোনো খারাপ মেজাজ অথবা খিটখিটে অথবা ক্যান্সার সংক্রান্ত ক্লান্তি কমে যাবে, কারণ এই সময় রোগী যে কোনো কাজে আপনারা নিজেদেরকে ব্যস্ত রাখছেন, আর সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কোনো উৎসব, জন্মদিন অথবা যদি কোনো পুজো পার্বণ অথবা যাই উৎসব থাকুক না কেন, অথবা কারোর বিবাহ বার্ষিকী, যে কোনো অনুষ্ঠান থেকে কখনোই নিজের পরিবার এবং নিজের রোগীকে দূরে সরিয়ে রাখবেন না। যেটা আমরা করে থাকি যে এই সময় বাড়ির পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। আমার বাড়ির পরিবেশ কেমন আছে, আমার বাড়ির পরিবেশ যত ভালো থাকবে, তত কিন্তু শুধুমাত্র রোগী নয়, আমার যারা বাড়ির লোকজন আছে তাদের মানসিক স্বাস্থ্য অতটাই ভালো থাকবে। এবারে আমরা আজকের প্রেজেন্টেশনের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমার শেষ স্লাইডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে খুব সংক্ষিপ্তভাবে কোন কোন জায়গাতে আপনি সবচেয়ে বেশি লাভ পাবেন যদি আপনি একজন মনস্তত্ত্ববিদ অথবা সাইকোলজিস্টের সঙ্গে কাউন্সেলিং এ যুক্ত থাকেন। প্রথমত, বডি ইমেজের সমস্যার মোকাবিলা করা। আমরা সবাই জানি যে আমাদের শারীরিক কাঠামোর যে পরিবর্তন, তা স্বীকার করা কারোর পক্ষে অতটা সহজ হয় না। সেই কারণে একজন সাইকোলজিস্ট আপনাকে বলবেন যে কোন কোন পদ্ধতি অবলম্বন করে অথবা কোন কোন রিহ্যাবিলিটেশন পদ্ধতি অবলম্বন করে আপনি নিজেকে আগের মতো ভাবেই সুন্দরভাবে স্বীকার করতে পারেন।
এই সময়ে রোগী এবং তার পরিচর্যাকারী অর্থাৎ বাড়ির লোকেদের মধ্যে বার্ন আউট হতে পারে। তার অর্থ হলো বাড়ির লোকেদের মধ্যেও দুশ্চিন্তা, ক্লান্তি, মন খিটখিটে হয়ে যাওয়া, মেজাজ খারাপ হয়ে যাওয়া, দুঃখ, এগুলো হতে পারে। সে থেকে একজন বাড়ির লোক নিজেকে কিভাবে আবার বেরিয়ে নিয়ে আসতে পারবেন তার ব্যাপারেও কিন্তু বিশদে আলোচনা হয়, কারণ আমরা এখানে বিশ্বাস করি শুধুমাত্র আমাদের কাছে রোগী নয়, বাড়ির লোকেদের অনুভূতি, আবেগ সবকিছুই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। চিকিৎসার জন্য ভালো আনুগত্য অর্থাৎ ফলো আপ, আমরা দেখি অনেক সময় রোগীরা ফলো আপে যান না ক্যান্সারের চিকিৎসাকালীন, কখনো কখনো কোনো বাবা বা কোনো পীর তাঁদের কাছে চলে যান। আপনার কোনো রকম ভাবনা এবং আপনার বিশ্বাসকে আঘাত না করেও আপনার জন্য কোনটা ঠিক, কেন ঠিক এবং কখন ঠিক তার ব্যাপারে বিশদে কিন্তু সাইকোলজিস্ট আপনার মনে যদি কোনো ভুল অথবা ভ্রান্তি ধারণা থাকে তা নিয়ে আলোচনা করবেন। ওভারঅল আপনার জীবনযাত্রার মান অনেকাংশে উন্নত হবে এবং আপনার ভাবনা চিন্তা, আপনার অবসাদ, আপনার মনে কষ্ট, দুঃখ অনেকাংশে কমে যাবে যদি আপনি একজন সাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ করেন সবসময় এবং তার সঙ্গে আপনি ফলো আপে থাকেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঙ্গীতা। ধন্যবাদ জয়ত্রী, এত সুন্দর এবং সংক্ষিপ্তভাবে মানসিক স্বাস্থ্য সম্বন্ধে ব্যাখ্যা করার জন্য। এখন আমি স্বাগত জানাবো আমাদের ডায়েটিশিয়ান মিস সংযুক্তা বলকে। মিস সংযুক্তা ক্যান্সার চিকিৎসার সময় একটি ভালো ডায়েট, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কোমরবিডিটি ম্যানেজমেন্ট বজায় রাখার গুরুত্ব সম্পর্কে কথা বলবেন। মিস সংযুক্তা পিয়ারলেস হাসপাতাল এবং ড্যাফোডিল হাসপাতালে 2 বছর ধরে ডায়েট কনসালটেন্ট ছিলেন এবং অ্যাবট ইন্ডিয়া দ্বারা পরিচালিত হোম হেলথ কেয়ারের পরামর্শদাতা ডায়েটিশিয়ান ছিলেন। তিনি একজন ডায়াবেটিক শিক্ষাবিদ এবং ক্রীড়া পুষ্টিবিদ। তিনি এখন ফোরবেস কেয়ারের সাথে যুক্ত রয়েছেন। আমি অনুরোধ করব সংযুক্তাকে তার বক্তব্য রাখার জন্য। খুব সুন্দর ভূমিকার জন্য ধন্যবাদ সঙ্গীতা। সবাইকে নমস্কার। আমি ডায়েটিশিয়ান সংযুক্তা। আমি ক্যান্সার চিকিৎসার সময় খাদ্য ব্যবস্থাপনায় সাহায্য করি। ক্যান্সার যাত্রার সময় খাদ্যের গুরুত্ব নিয়ে আলোচনা করতে আমি এখানে আপনাদের সবার সাথে আছি। তাহলে উপস্থাপনাটি শুরু করা যাক। স্বাস্থ্য কি? বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বাস্থ্যকে সংজ্ঞায়িত করা হয়েছে যে সম্পূর্ণ শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতার অবস্থা এবং রোগ ও দুর্বলতার অনুপস্থিতি। তাহলে স্বাস্থ্যের অপরিহার্য দিকগুলো কি কি? সর্বোত্তম বৃদ্ধি, সঠিক বিকাশ, একটি সক্রিয় এবং উৎপাদনশীল জীবন, ভালো মানসিক অবস্থা, বার্ধক্য সহ্য করার ক্ষমতা, রোগ সংক্রমণের প্রতিরোধ করার ক্ষমতা, যেমন ক্যান্সারের মতন এই অবক্ষয়জনিত রোগের অগ্রগতি রোধ করা এবং বাধা দেওয়া। একটি সুষম খাদ্য কি? ভারসাম্যপূর্ণ খাদ্য হলো এমন একটি খাদ্যাভ্যাস যাতে এমন পরিমাণে এবং অনুপাতে বিভিন্ন ধরনের খাবার থাকে যার ফলে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, ভিটামিন এবং খনিজ দ্রব্য প্রয়োজনীয়তা পর্যাপ্ত পরিমাণে পূরণ হবে এবং অল্প সময়ের জন্যও কিছু পুষ্টি সঞ্চয় করেও রাখবে। এছাড়াও একটি ভারসাম্যপূর্ণ খাদ্যে বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস সরবরাহ করা উচিত, যেমন ধরুন ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য নিউট্রাসিউটিক্যালস, যা স্বাস্থ্যের জন্য ভীষণভাবে উপকারী। সুষম খাদ্য কম গ্লাইসেমিক সূচক যুক্ত খাবার বেশি অগ্রাধিকার পায়। একটি সুষম খাদ্য কার্বোহাইড্রেট থেকে মোট ক্যালোরির 60 থেকে 70%, প্রোটিন 10 থেকে 12%, ফ্যাট থেকে 20 থেকে 25% প্রদান করা উচিত। এইভাবে একটি সুষম খাদ্যাভ্যাস জীবনযাত্রার মান বাড়ায়। স্বাস্থ্যকর খাবার কি? স্বাস্থ্যকর খাওয়ার সূচক হলো খাদ্য তালিকা নির্দেশাবলীর সাথে একটি খাদ্য কতটা ভালোভাবে সংগতিপূর্ণ তা মূল্যায়ন করার একটি পরিমাপ। সুষম খাদ্যের ভিত্তিতে আইসিএমআর ফুড পিরামিড প্রস্তাব করেছে, যা স্বব্যাখ্যামূলক। স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার পিরামিড হলো এমন একটি পরিকল্পনা যা সঠিক খাবার এবং পরিমাপ বেছে নিতে আপনাকে সাহায্য করবে এবং দৈনন্দিন শারীরিক কার্যকলাপের সাথে ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করবে। এটি যে কোনো সুস্থ ব্যক্তির জন্য প্রযোজ্য যার বয়স 2 বছরের বেশি। ক্যান্সার ঝুঁকি বাড়ায় এমন খাদ্য তালিকা সম্পর্কে সচেতন হতে চলুন পরবর্তী স্লাইডে চলে আসি। খাবার সরাসরি কার্সিনোজেন হওয়ার কারণে ক্যান্সার হতে পারে অথবা রান্নার মাধ্যমেও কার্সিনোজেন কিন্তু তৈরি হতে পারে। মাংস খাওয়া পরিপাকতন্ত্র এবং স্তন ক্যান্সারের সাথে সম্পর্কিত, বিশেষ করে লাল মাংস, গরুর মাংস, ভেড়ার মাংস, শুয়োরের মাংস এবং প্রক্রিয়াজাত মাংস কিন্তু কোলন ক্যান্সারের সাথে সম্পর্কিত। শক্তির ভারসাম্য,
শারীরিক নিষ্ক্রিয়তা, উচ্চ শক্তি গ্রহণ, অতিরিক্ত দেহের ওজন কোলন ক্যান্সারের সাথে সম্পর্কিত। মেনোপজাল মহিলাদের মধ্যে ওজন বৃদ্ধি এবং কোমর ও নিতম্বেরও ওজন বৃদ্ধির সাথে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। চিনি, সাধারণ চিনি খাওয়া কোলোরেক্টাল ক্যান্সারের সাথে সম্পর্কিত হতে পারে। অতিরিক্ত স্টার্চযুক্ত খাবারও কিন্তু গ্যাস্ট্রিক ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি করে। ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট বেশি গ্রহণ করলে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং এটি কোলোরেক্টাল ক্যান্সারের সাথেও সম্পর্কিত। ভিটামিন এবং খনিজ, ফলিক অ্যাসিড, ভিটামিন সি, এ ঘাটতি হলে সার্ভিক্যাল ডিসপ্লাসিয়া এবং সার্ভিক্যাল ক্যান্সারের ঝুঁকি বাড়ে। অ্যালকোহল, বিভিন্ন ধরনের এপিডেমিওলজিক্যাল স্টাডিজ নির্দেশ করে যে অ্যালকোহল কার্সিনোজেনেসিসে একটি নৈমিত্তিক ভূমিকাও পালন করে, বিশেষত মুখ, গলা, অন্ননালী, স্তন এবং গলবিল ক্যান্সারের সাথে যুক্ত। নাইট্রেটস, নাইট্রাসামিন তামাক এবং তামাকের ধোঁয়ায় উপস্থিত থাকে। এগুলো কিন্তু শক্তিশালী ক্যান্সারিনোজেন যা ন্যাসোফ্যারেঞ্জিয়াল, পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যান্সারের সাথে যুক্ত। আফলাটক্সিন, আফলাটক্সিন হলো একটি ছত্রাক যা দানা শস্য এবং চীনামাধ্যমে জন্মায় এবং এটি লিভার ক্যান্সার কারণ হতে পারে। কিভাবে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা একটি ডায়েট তৈরি করা যায় এই বিষয়ে জানতে পরবর্তী স্লাইডে চলে আসি। একটি ক্যান্সার লড়াইয়ের খাদ্য নির্মাণ। ক্যান্সারের ডায়েট তৈরি করা সহজ নয়, কিন্তু প্রতিটি ক্যান্সার রোগীর পছন্দ এবং প্রয়োজন ভিন্ন, তাই আপনাদের খাদ্যকে ব্যক্তিগত করা খুবই গুরুত্বপূর্ণ। নিজের প্রয়োজনীয় খাবারগুলি জানা থাকলে আপনি একটি পুষ্টিকর এবং সুস্বাদু খাদ্য নিজেই তৈরি করতে পারবেন। আমাদের খাবারের প্রধান পুষ্টি উপাদানগুলি হলো যেমন প্রোটিন, টিস্যু মেরামত এবং বৃদ্ধির জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা পেশির ভর বজায় রাখতে সাহায্য করে, যা ক্যান্সার চিকিৎসার সময় বিশেষত গুরুত্বপূর্ণ কারণ পেশি নষ্ট হতে বাধা দেয়। প্রোটিনগুলি ইমিউন সিস্টেমকেও সমর্থন করে, যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং পুনরুদ্ধারের জন্য অপরিহার্য। উদাহরণস্বরূপ বিভিন্ন রকম ডাল, ডিম, মুরগির মাংসে পাওয়া যায়। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট শরীরের শক্তির প্রাথমিক উৎস। এগুলি শক্তির মাত্রা বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে চিকিৎসাধীন রোগীদের জন্য। তারা খাদ্য তালিকায় ফাইবার সরবরাহ করে, যা হজমে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। উদাহরণ, গোটা দানা শস্য, ফলমূল এবং বিভিন্ন শাকসবজি কার্বোহাইড্রেটের প্রধান উৎস। ফ্যাট, ফ্যাট শক্তি সঞ্চয় রাখে, অঙ্গ রক্ষা করে, কোষ বৃদ্ধি সমর্থনের জন্য অপরিহার্য। ফ্যাট দ্রবণীয় ভিটামিন যেমন এ, ডি, ই, কে শোষণের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়। স্বাস্থ্যকর ফ্যাটগুলি প্রদাহ বিরোধীও বৈশিষ্ট্য রয়েছে এবং সামগ্রিক স্বাস্থ্যকেও সমর্থন করে। যেমন স্বাস্থ্যকর ফ্যাট হলো অ্যাভোকাডো, বাদাম, বীজ, তেল, বিশেষ করে জলপাই এবং ফ্ল্যাক্সিডের বীজে পাওয়া যায়। ভিটামিন এবং খনিজ দ্রব্য, ভিটামিন এবং খনিজ দ্রব্যগুলি রোগ সংক্রমণে বাধা সৃষ্টি করে, শক্তি উৎপাদন এবং স্বাস্থ্যকর ত্বক, হাড়, টিস্যু বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে, যা ফ্রি র্যাডিক্যালের কারণে কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং এগুলো পাওয়া যায় বিশেষ করে ফল এবং শাকসবজিতে। এই পুষ্টি সমৃদ্ধ বিভিন্ন ধরনের খাবারকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে ক্যান্সার রোগীরা তাদের একটি সামগ্রিক স্বাস্থ্যকে সমর্থন করতে পারে, চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াগুলি পরিচালনা করতে পারে এবং চিকিৎসার সময় এবং তার পরবর্তী জীবনযাত্রার মানও উন্নত করতে পারে ভীষণভাবে। কার্যকরী খাবারগুলি মৌলিক পুষ্টির বাইরে শারীরবৃত্তীয় সুবিধা প্রদান করে। এগুলো কোনো রকম বড়ি বা ক্যাপসুল নয়, এটি খুব সাধারণ খাদ্যেরই অংশ। এই খাবারগুলি হলো অ্যান্টিঅক্সিডেন্ট, ডিটক্সিফাইং এজেন্টের মতন কাজ করে। আসুন সে ব্যাপারে বিস্তারিত দেখি। অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব, প্রোবায়োটিকগুলি বিষাক্ত ব্যাকটেরিয়া অতিরিক্ত বৃদ্ধিকে বাধা দেয় এবং অন্ত্রের স্বাস্থ্যকে প্রদান করে। উদাহরণস্বরূপ দই। অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব, খাদ্য তালিকাগুলো অ্যান্টিঅক্সিডেন্টের গুলি পুষ্টিকর বা অপুষ্টির উপাদান হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে খাদ্য উপাদানগুলি হলো বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, ই, নায়াসিনামাইড, রাইবোফ্লেভিন এবং সালফারযুক্ত অ্যামিনো অ্যাসিড। ব্লকিং বা দমনের প্রভাব, খাবারের অন্যান্য রাসায়নিক দ্রব্য রয়েছে যা সম্ভাব্য বিষাক্ত এজেন্ট বা কার্সিনোজেনিক ক্রিয়াকে বাধা দেয়। অ্যান্টি ইনফ্লেমেটরি প্রভাব, আদার মধ্যে উপস্থিত মনোটারপেনস এবং জিঞ্জারেল প্রদাহ পেশি ব্যাধির প্রদাহে বাধা সৃষ্টি করে। ডিটক্সিফাইং এজেন্ট,
যেসব খাবারে এই ধরনের ডিটক্সিফাইং রাসায়নিক থাকে সেগুলো হলো বাঁধাকপি, টমেটো, স্ট্রবেরি, সবুজ মরিচ, সবুজ কালো চা এবং পাইনাপেল। তারা লিভারের ডিটক্সিফিকেশন এনজাইমকে সক্রিয় করে এবং টিউমার জাতীয় ঘটনাকে কমাতে সাহায্য করে। হজম এবং সম্পর্কিত প্রভাব। মশলা সাধারণভাবে লালা, অ্যাসিড নিঃসরণ এবং এনজাইমগুলিকে উদ্দীপিত করে। পেট ফাঁপা কমাতে মশলা ভীষণভাবে ব্যবহার করা হয়। উদাহরণ হিসাবে আজওয়াইন হলো বদহজমের ঘরোয়া প্রতিকার। মৌরি বীজ অথবা আদা পেট ফাঁপাতে ভীষণভাবে কাজ করে এবং এছাড়াও এটি কলিক ব্যথার জন্য ব্যবহৃত হয়। সোয়া প্রোটিন, আইসোফ্লাভেন্স উপস্থিতির কারণে রক্তের কোলেস্টেরলের ঘনত্ব কমায়। হাইপোগ্লাইসেমিক প্রভাব। মেথি বীজে উপস্থিত ফাইবার মানুষের মধ্যে হাইপোগ্লাইসেমিক প্রভাবের জন্য পরিচিত। যেমন মটরশুঁটি, পুরো দানাশস্য রক্তে গ্লুকোজের পরিমাণ এবং ইনসুলিন সংবেদনশীলতা প্রভাবিত করে। ইমিউনোপোটেন্টিয়েটিং এফেক্ট। যখন এক বা একাধিক প্রোবায়োটিক একসাথে কাজ করে এবং পারস্পরিকভাবে কাজ করে তারা ইমিউনো প্রতিক্রিয়াকে আরো উন্নত করতে পারে। চলুন আরো ঘনিষ্ঠভাবে ক্যান্সার রোগীর পুষ্টির সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলির দিকে নজর দেওয়া যাক। পরবর্তী স্লাইড, ক্যান্সার রোগীদের জন্য পুষ্টির চ্যালেঞ্জ। ক্যান্সার চিকিৎসা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। ক্যান্সার চিকিৎসাগুলি শরীরে ক্যান্সার কোষগুলিকে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। ক্যান্সার চিকিৎসা যেমন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেট থেরাপি, রেডিয়েশন থেরাপি এবং সার্জারির বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এটি লক্ষ্য করা খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত রোগীর একই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না এবং তাদের তীব্রতা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন হতে পারে। উপরন্তু চিকিৎসার গবেষণা এবং প্রযুক্তি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কমিয়ে আনার দিকে লক্ষ্য রাখছে। এখানে বিভিন্ন ক্যান্সারের চিকিৎসার সাথে যুক্ত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন বমি পাওয়া, বমি বমি ভাব, ক্ষুধাহ্রাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, মুখে ঘা, আলসার, ক্লান্তি, জ্বর, শুকনো মুখ, ওজন হ্রাস এবং গিলতে অসুবিধা। এই পার্শ্ব প্রতিক্রিয়া অপুষ্টির দিকে পরিচালিত করে এবং চিকিৎসার সময় অপুষ্টি নেতিবাচক পরিণতির দিকে নিয়ে যেতে পারে, যেমন সংক্রমণের ঝুঁকি, চিকিৎসার বিষাক্ততা, বর্ধিত স্বাস্থ্যসেবা ব্যয়, চিকিৎসার প্রতি প্রতিক্রিয়ার হ্রাস, জীবনযাত্রার মান এবং আয়ুর হ্রাস। পরবর্তী স্লাইডে দেখে নিই রান্নার পদ্ধতি ও রান্নার পাত্রের ভূমিকা। অনুগ্রহ করে মনে রাখবেন, রান্নার পদ্ধতি এবং রান্নার পাত্র পুষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে বেশিরভাগই এই বিষয়ে ভীষণভাবে বিভ্রান্ত, কারণ বাজারে প্রচুর এবং বিভিন্ন রকম রান্নার পাত্র পাওয়া যায়। লোহার পাত্রে রান্না করা খাবারে আয়রন যোগ হয়, যা হিমোগ্লোবিনের উন্নতিতে সাহায্য করে। মাটির পাত্রে রান্না করা খাবারে পিএইচ পরিবর্তিত হয়, যা মানবদেহের জন্য উপযোগী এবং আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে ভীষণভাবে সাহায্য করে। স্টেইনলেস স্টিলে রান্না করলে রান্না করা খাবারের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়ে না। প্লাস্টিকের পাত্রে ব্যবহারের চেয়ে কাচের পাত্র বা সিরামিকের পাত্রে খাবার সংরক্ষণ করা অনেক ভালো। অ্যালুমিনিয়াম, ইন্ডোলিয়াম, ননস্টিকের পাত্র দীর্ঘদিন ধরে যদি রান্না করেন তাহলে রান্নার খাবারে কিছু টক্সিন যোগ হয়, যা খাদ্যের পুষ্টি উপাদান কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়। এছাড়াও প্রেসারে রান্না করা খাবার নিয়মিত খেলে পেট ফোলা অথবা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। ভাজা বা গ্রিলিং এর তুলনায় আপনি ফুটানো বা ভাপানো রান্নার সঠিক পদ্ধতি। ভাজা খাবারে অত্যাধিক ফ্যাট যোগ হয় আর গ্রিলিং খাবারে কার্সিনোজেন তৈরি হতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিভাবে পরিচালনা করবেন তা বোঝার জন্য আসুন পরবর্তী স্লাইডে চলে যাই। পার্শ্ব প্রতিক্রিয়া ব্যবস্থাপনা। কিছু টিউমার শরীরের নির্দিষ্ট পুষ্টি ব্যবহার করার উপায় পরিবর্তন করে। একজন রোগী পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে বলে আপনার মনে হতেই পারে, কিন্তু শরীরের খাবার থেকে সমস্ত পুষ্টি শোষণ করার ক্ষমতা তার নাও হতে পারে। ক্যান্সার রোগীদের একই সময় ক্যাকেক্সিয়া এবং অ্যানোরেক্সিয়া দুটোই হতে পারে। এখানে আমি আমাদের অংশগ্রহণকারীদের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি চিকিৎসার জন্য এই খাদ্য তালিকাগত কিছু টিপস নোট করার জন্য অনুরোধ করছি। পানীয় জলে এলাচ, লবঙ্গ, দারচিনির মতন মশলা যোগ করে ক্ষুধাহ্রাসের চিকিৎসা করা যেতে পারে। 2. বমি বমি ভাব বা বমি পাওয়া সাধারণ আদা চা দ্বারা চিকিৎসা করা যেতে পারে। 3. শুকনো মুখে স্বাদযুক্ত ঘন ঘন পানীয় চুমুক দিয়ে চিকিৎসা করা যেতে পারে। খালি পেটে
150 ml মতন নারকেল দুধ খেলে মুখের এবং গলার ঘা সারাতে সাহায্য করবে। খাওয়ার সামঞ্জস্য পরিবর্তন করে গিলতে সমস্যার সমাধান করতে পারে। অল্প পরিমাণে খাবার খাওয়ার পর তৃপ্তি বোধ করলে তা নিয়মিত খাবারের মাধ্যমে সেটা মোকাবিলা করা যায়। রাতের খাবার পর নিয়মিত 1 চা চামচ ফ্ল্যাক্সিড গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য থেকে চিকিৎসা করা যায়। শেষের অংশের দিকে চলে যাচ্ছি, আসুন এই উপস্থাপনা সহজভাবে শেষ করি। একটি সুষম খাদ্য গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে আপনি প্রোটিন, ভিটামিন, খনিজ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করছেন আপনার রোজকার খাদ্যাভ্যাসে। প্রতি কেজি শরীরের ওজনে 1.5 to 2 গ্রাম প্রোটিন গ্রহণ করলে চিকিৎসার সময় পেশি নষ্ট হওয়া, অপুষ্টি এবং ক্যাকেক্সিয়া থেকে শরীরকে রক্ষা করতে পারবেন। বিশেষ করে পশুর উৎস থেকে চর্বি বা ফ্যাট গ্রহণ কম করুন এবং পরিশোধিত খাবার এড়িয়ে চলুন, যেহেতু এগুলো ক্যান্সারের ঝুঁকি ভীষণভাবে বাড়ায়। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের প্রয়োজনীয়তা মেটাতে প্রচুর পরিমাণে গোটা দানাশস্য, ফল, শাকসবজি, বিশেষ করে সবুজ, লাল, হলুদ সবজি খাওয়ার চেষ্টা করুন। চিকিৎসার সময় অতিরিক্ত তরলের প্রয়োজন হবে। ওভারলোড এড়িয়ে চলুন। সারাদিন অল্প অল্প করে পানি চুমুক দিয়ে সেটাকে রোধ করুন। ধূমপান এবং অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন। যদিও তথাকথিত নিরাপদ সীমা রয়েছে, তবুও বিভিন্ন স্টাডিজে বলেছে তারা ক্যান্সার ঝুঁকির বাড়ানোর কিন্তু একটি অন্যতম কারণ। বাহ্যিক কারণগুলি থেকে অতিরিক্ত বিষাক্ততা এড়াতে রান্নার জিনিসপত্র এবং রান্নার পাত্র ভেবেচিন্তে কিনুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সঙ্গীতা। ধন্যবাদ সংযুক্তা এবং জয়ত্রী দুজনকেই এই অসাধারণ উপস্থাপনার জন্য। আমরা ইতিমধ্যে অংশগ্রহণকারীদের কাছ থেকে মানসিক চাপ এবং ডায়েট প্যাটার্ন পরিচালনা সম্পর্কিত অনেক প্রশ্ন পেয়ে গেছি। আমি আমাদের বক্তাদের এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করব। ইতিমধ্যেই একজন প্রশ্ন করেছেন, আমি রেডিয়েশন থেরাপি নিচ্ছি, আমি কি ধরনের খাবার গ্রহণ করব যাতে আমার খাওয়ার গিলতে যে সমস্যা হচ্ছে তার কোনো সমাধান হতে পারে? আমি সংযুক্তাকে অনুরোধ করবো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সঙ্গীতা। গিলতে সমস্যার জন্য বিশেষত সেমি সলিড বা লিকুইড ডায়েট লিকুইড ডায়েটের মধ্যে খাবার খাওয়া উচিত। আরেকজন প্রশ্ন করেছেন, আমার মার ক্যান্সার হয়েছে, এখনো মাকে জানাইনি, মা আসলে খুব অবুঝ, অনেক কিছুই বোঝে না। এভাবে যদি মাকে তাহলে মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে। কিভাবে মাকে এই বিষয়টি জানানো যাবে যা সুন্দরভাবে তিনি বিষয়টিকে একসেপ্ট করতে পারেন? জয়ত্রী, আমি অনুরোধ করবো তুমি এই প্রশ্নের উত্তরটা দিতে। ধন্যবাদ সঙ্গীতা। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা সবসময় পেয়ে থাকি কাউন্সেলিং সেশনের সময়। স্যার আর ম্যাডাম, আমি আপনাকে এটাই বলবো যে যখনই আপনি আহ, কোনো ব্যাপারে আলোচনা করছেন, পার্টিকুলারলি যখন আপনার মাকে আপনি বলছেন যে ওনার ক্যান্সার হয়েছে, প্রথমত আপনাকে জানতে হবে যে উনি কতটা জানেন ক্যান্সারের ব্যাপারে। কারণ অনেক সময় আমরা দেখি যে বাড়ির লোকেরা মনে করেন যে রোগী হয়তো কিছুই জানেন না যে আমার ক্যান্সার হয়েছে, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইভেন 85% কেসেস আমরা দেখি যে রোগীরা কিন্তু জানেন, যে অল্প করে ওনাদের ধারণা থাকে যে না আমার ক্যান্সার হয়েছে, কিন্তু ক্যান্সার কোন স্টেজে আছে, প্রগনোসিস কি, এখন আমি কোন চিকিৎসায় আছি, এত সমস্ত উনি ডিটেল জানেন না। তো প্রথমত আমি আপনাকে বলবো যে আপনি আপনার মায়ের সঙ্গে ভালোভাবে বসে একবার কথা বলে বুঝতে চেষ্টা করুন যে ওনার রোগ সম্পর্কে ওনার ধারণা কতটা এবং উনি কতটা জানেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কনভারসেশন মানে কথাবার্তা কিভাবে এগোতে। ধন্যবাদ জয়ত্রী। আরেকজন ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে আমার বাচ্চারা ছোট, আমি সবসময় তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, যদি আমার কিছু খারাপ হয়। আচ্ছা, জয়ত্রী, তোমাকে অনুরোধ করবো উত্তরটা দেওয়ার জন্য। আহ সঙ্গীতা, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই প্রশ্ন পেয়ে থাকি। পার্টিকুলারলি আমি জানি না ওনার নাম কি অথবা উনি মহিলা না পুরুষ, কিন্তু মহিলাদের মধ্যে এই প্রশ্নটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে যে আমার যদি কিছু খারাপ হয় আর আমার বাচ্চা ছোট, তাহলে আমি আমার বাচ্চাকে কিভাবে সামলাবো। সবসময় আমরা এটাকে বলে থাকি যে একজন বাচ্চা যখন ছোটবেলা থেকে দেখে যে তার মা অথবা তার বাবা কতটা স্ট্রাগলের মধ্যে থেকে নিজেকে সামলাচ্ছে, নিজের পরিবারকে সামলাচ্ছে, স্বাভাবিকভাবেই তার পরবর্তী বয়সে গিয়ে অথবা বয়ঃসন্ধিকালে গিয়ে বা তারপরে গিয়ে তার যে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল ম্যাচিওরিটি,
সেটা বাকি অন্য অনেক বাচ্চার থেকে অনেক বেশি হয়, কারণ সেই বাচ্চাটা ছোটবেলা থেকে দেখে এসছে, সে নিজের দায়িত্ব নিতে শিখেছে, শুধুমাত্র নিজের নয়, নিজের পড়াশোনার, নিজের চাকরির এবং নিজের বাবা মার ক্ষেত্রেও। সেই জন্য আমি আপনাদেরকে শুধুমাত্র এটাই বলতে পারি, যিনি প্রশ্ন করেছেন, যে আপনার দুশ্চিন্তা করার কিছুই নেই। আপনার বাচ্চা এখন আপনাকে দেখছে, ও শিখছে যে ওর মা বা বাবা এখন কতটা স্ট্রাগল করে নিজেকে ঠিক রাখছে, নিজের পরিবারকে, নিজের বাচ্চাদেরকে ঠিক রাখছে। ডেফিনেটলি উনি যখন বড় হবেন, তো ওর যে ম্যাচিওরিটি, ওর যে ডিসিশন মেকিং পাওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা বাকি অনেকের থেকে অনেক ভালো হবে, সেটা আপনাকে বিশ্বাস করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা আরেকটি ডায়েট সম্বন্ধিত প্রশ্ন পেয়েছি। আমরা কেন রান্নার জন্য পরিশোধিত তেল ব্যবহার করব না? সংযুক্তা। ধন্যবাদ সঙ্গীতা। রান্নার জন্য পরিশোধিত তেল ব্যবহার করব না, কারণ তেল পরিশোধিত করার জন্য অনেক রকম কেমিক্যাল, রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা ক্যান্সার রোগীদের জন্য খুবই ক্ষতিকারক। তাই কোল্ড প্রেস ভার্জিন অয়েল ব্যবহার করা উচিত, ঘানিতে ভাঙানো তেল ব্যবহার করা উচিত। ধন্যবাদ সংযুক্তা, জায়ত্রী অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অনুগ্রহ করে ফোরবেস কেয়ার থেকে আমাদের নতুন ডিজিটাল স্বাস্থ্যসেবা পণ্য অঙ্কবাডি অ্যাপ্লিকেশনটি দেখুন। এটি একটি 360 ডিগ্রি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, যা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে ক্যান্সারের রোগীদের এবং যত্নশীলদের সামগ্রিক সহায়তা প্রদানের জন্য একটি ঐক্যবদ্ধ এবং রোগী কেন্দ্রিক ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য রাখে। অঙ্কবাডি থেকে রোগীরা বুক করতে পারেন মনোবিজ্ঞানী, ডায়েটেশিয়ান, ব্যথা এবং উপশমকারী যত্ন বিশেষজ্ঞদের কাছ থেকে কাউন্সিলিং সেশন। তারা ক্যান্সার রিপোর্ট আপলোড এবং পরিচালনা করতে পারে। কমিউনিটি বিভাগে যে কোনো প্রশ্ন পোস্ট করতে পারে, আমাদের বিশেষজ্ঞরা প্রশ্নের উত্তর দিতে সেখানে আছে। অঙ্কবাডি অ্যাপ্লিকেশনটি ফোনে ডাউনলোড করতে ব্যবহার করুন। আপনার ফোনের স্ক্যানার দ্বারা আপনার সামনের স্ক্রিনে থাকা কিউআর কোডটি স্ক্যান করুন এবং ফোনে ইনস্টল করুন। অনুগ্রহ করে চ্যাট বক্সে শেয়ার করা অ্যাপ্লিকেশন অঙ্কবাডি লিঙ্কটি চেক করুন। আপনি গুগল প্লে স্টোর থেকেও সরাসরি আমাদের ফোনে এটি ইনস্টল করতে পারেন। অনুগ্রহ করে মাঝে মাঝে আপডেট করুন। এখন আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, কিন্তু সময়ের সীমাবদ্ধতার কারণে আমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারিনি। জয়ত্রী এবং সংযুক্তা আপনার প্রশ্নের উত্তর দিতে অঙ্কবাড়িতে 24x7 উপলব্ধ থাকবেন। পর্যায়ের শেষ পর্বে আসুন স্বাগত জানাই ডক্টর কামরুজ্জামান রুমান স্যারকে, ক্লিনিক্যাল এবং মলিকিউলার অঙ্কোলজিস্ট, সহকারী অধ্যাপক এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতাল, ঢাকা, বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন। আমি অনুরোধ করব স্যারকে আজকের ওয়েবিনারে উপস্থিত অংশগ্রহণকারীদের জন্য তার মূল্যবান অন্তর্দৃষ্টি শেয়ার করার জন্য। স্যার, ওভার টু ইউ স্যার। অনেক ধন্যবাদ। প্রথমে আমি আমার প্রাণপ্রিয় রোগী, যারা আসলে ক্যান্সারের মতো একটি মরণঘাতী ব্যাধিকে ফাইট করে আজকে এতদূর পর্যন্ত এসেছেন, এবং রোগীর সাথে বিশেষ করে তাদের সবচেয়ে নিকট আত্মীয় স্বজন যারাও রোগীর মতোই ফাইট করেছেন, তারা এবং আমার টিমে যারা কাজ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের মধ্যে, এবং ফোরবেস কেয়ারের সম্মানিত সদস্যবৃন্দ, বিশেষ করে আমি বলবো যে সঙ্গীত উপস্থাপক হিসেবে সঙ্গীতার অসাধারণ উপস্থাপনা, এবং দুইজন আমাদের স্পিকার জয়ত্রী মণ্ডল এবং সংযুক্তা, যিনি পুষ্টিবিদ হিসেবে আমাদের এখানে আজকে রোগীদের মধ্যে একটি অসাধারণ ভাবে মানসিক স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে আমি বলবো যে খুবই প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলি পয়েন্ট এই অল্প সময়ের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে খুব শুভেচ্ছা। আর আমার জানা মতে এই ধরনের অনুষ্ঠান বিশেষ করে বাংলাদেশের বাইরে, ইন্ডিয়া এবং এমনকি কেউ কেউ হয়তো ইন্ডিয়ার বাইরে থেকেও জয়েন করেছেন। তো এত সুন্দর একটি অনুষ্ঠান ফোরবেস কেয়ার তাদের নির্দিষ্ট কাজের পরিমণ্ডলের বাইরে গিয়ে যে সুন্দর করে আয়োজন করেছে, সেটার জন্য আসলে আমার ধন্যবাদ দেবার কোনো ভাষাই নেই। আমি আসলে সত্যিকার অর্থে খুব মুগ্ধ যে এত সুন্দরভাবে আয়োজন করার জন্য। সবাইকে শুভ বিকাল। আমি ছোট্ট দুই একটি কথা বলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি কিছু আমার অভিজ্ঞতা সুলভ কিছু বক্তব্য দিয়ে আমি শেষ করব। প্রথমে আমার নিজের সম্পর্কে আমি বলি, যেটা যে আমি আসলে মেডিকেল কলেজে যখন ভর্তি হই, তখনই আমার ছোট ভাই বিবিএ তে পড়তো ইউনিভার্সিটিতে। সে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়, দীর্ঘ 5 বছর ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে কিন্তু সে মারা যায়।
আমি তারপরেই হচ্ছে মোটিভেটেড হয়ে সেলফ মোটিভেটেড হয়ে ক্যান্সারেই হচ্ছে ক্যারিয়ার করবো এটা সিদ্ধান্ত নেই। তারপরে আমি ঢাকা মেডিকেল কলেজে যখন প্রশিক্ষণ নেই, আমার পোস্ট গ্রাজুয়েট ক্যান্সারের উপর আমি যখন প্রশিক্ষণ নেওয়া শুরু করি, তার 2 বছরের মাথায় প্রশিক্ষণের সময় কিন্তু আমার বাবা মারা যায় ক্যান্সারে, স্টোমাক ক্যান্সারে। তো এই দুইটা মৃত্যুর ঘটনাই কিন্তু আমাকে হচ্ছে মারাত্মকভাবে নাড়া দেয়। তখন আমি চিন্তা করি যে আসলে এই বেদনাটা শুধু ডক্টর হিসেবে আমরা যখন রোগীদেরকে দেখি, তখন শুধু আমরা রোগীদের হিসেবে দেখি, কিন্তু ক্যান্সার ফ্যামিলির সাফারার হিসেবে আসলে যেই সাফারিংসটা হয়, যে মানসিক কষ্ট হয় ক্যান্সার রোগীকে নিয়ে, বিশেষ করে রোগীদেরকে পুষ্টি সম্পর্কে যে আসলে অনেক ধরনের স্ট্রাগল ফেস করতে হয়, অর্থনৈতিক স্ট্রাগল ফেস করতে হয়, অনেক ধরনের অনিশ্চয়তা থাকে। সেটা আসলে যারা সত্যিকার অর্থে আত্মীয়, যাদের পরিবারে একটি ক্যান্সারের রোগী আছে, তারা আসলে বুঝতে পারে। তো সেই জন্য আমি বলবো যে সেই ফিলিংস থেকে আমার আসলে ক্যান্সারে হচ্ছে আরো ডিভোশন তৈরি করে। আমি ক্যান্সারে 2011 সালে হচ্ছে এফসিপিএস ডিগ্রি নেই, ফেলোশিপ ডিগ্রি। 2017 সালে আমি এমডি ডিগ্রি সম্পন্ন করি, এটা ইউনিভার্সিটির ডিগ্রি। আর হচ্ছে এর মধ্যে আপনারা অনেকে হয়তো জানেন যে আমি বিশেষ করে ইংল্যান্ডেই হচ্ছে অনেকগুলি প্রশিক্ষণ সম্পন্ন করি ক্যান্সারের উপর অত্যাধুনিক চিকিৎসার জন্য। কারণ আমরা জানি আমাদের দেশ ভারতে এখন হচ্ছে ক্যান্সারের অনেক উন্নত কনসেপ্ট, আমরা যেটা মনে করি যে আরো আমাদের হচ্ছে অনেক উন্নত চিকিৎসা পদ্ধতি প্রয়োজন। সেজন্যই হচ্ছে আমি ইংল্যান্ড এবং জার্মানি সহ আরো কয়েকটা দেশে আমি হচ্ছে আসলে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আমি চেষ্টা করেছি নিজেকে হচ্ছে সমৃদ্ধ করার জন্য, এবং পাশাপাশি আমাদের দেশে এই সমস্ত প্রযুক্তি টেকনোলজি কিভাবে হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য অত্যন্ত কম খরচে করা যায়, সেটার জন্য আমি আসলে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তো এখন আমি হচ্ছে আজকের অনুষ্ঠানের আলোকে রোগীদের সম্পর্কে আমার বিষয়ে, বিশেষ করে রোগীদের মানসিক আহ বিষয়টাতে কতটা গুরুত্বপূর্ণ সেটার জন্য 2-1টা কথা বলবো। আমি আসলে জয়ত্রী মণ্ডল অত্যন্ত সুন্দরভাবে আমি বলবো যে প্রতিটি এত কম সময়ের মধ্যে যেভাবে হচ্ছে মানসিক বিষয়টা, বিশেষ করে ক্যান্সার মাত্রই একটা রোগী মনে করে যে উনি হয়তো আর বাঁচবেন না, বিশেষ করে ওনার ফ্যামিলি মেম্বার কিভাবে সার্ভাইভ করবে, এই জাতীয় ব্যাপারগুলি থাকে, যার জন্য রোগী আরো হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়, উনি আর ফার্দার চিকিৎসা নিতে অতটা আগ্রহী হন না। কিন্তু আসলে এখন আমি একটা জিনিস বলতে চাই, আমার দীর্ঘ এই প্রায় 14 বছর পার হলো, আমি প্রায় 15 বছর ধরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমি হচ্ছে চিকিৎসা করছি। তো এক সময় মনে করা হতো যে ক্যান্সার কিন্তু অজেয়, ক্যান্সারের কোনো আনসার নেই, কিন্তু আমরা আজ থেকে আর এক যুগ আগে আমরা বলেছি ক্যান্সার হ্যাভ সাম আনসার্স। কিন্তু এখন অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে, যেখানে ফোরবেস কেয়ারের মতো ল্যাবও উঠে আসছে, আমি সেটা একটু পরে বলবো, যে এখন কিন্তু ক্যান্সার হ্যাভ ম্যানি আনসার। আমাদের কিন্তু এখন আর ক্যান্সার রোগী আগের মতো হুট করে, অধিকাংশ ক্যান্সার রোগী কিন্তু আর হুট করে মরে যাচ্ছেন, ক্যান্সার শনাক্ত হওয়া মাত্রই মরে যাচ্ছে না। ক্যান্সার রোগীকে আমরা আগে যে রোগীগুলি হয়তো কয়েক মাসের মধ্যে মারা যেত, আমরা সেগুলিকে কিন্তু কয়েক মাস থেকে অলরেডি কয়েক বছরে ট্রান্সফার করতে পেরেছি। আমাদের যেই রোগীগুলি আগে ক্যান্সারের প্রচুর পরিমাণ সাইড ইফেক্ট হতো, আমরা কিন্তু ক্যান্সারের বিভিন্ন ধরনের হচ্ছে প্রশমন সেবা বা অন্যান্য সেবার মাধ্যমে আমরা কিন্তু সেই সাইড ইফেক্ট গুলি অনেকাংশে কমাতে পেরেছি। এবং আমাদের বিশেষ করে আগে ক্যান্সারে যে ডায়েটিশিয়ান প্রয়োজন ছিল, সেটা কিন্তু আমরা প্রথমে ওইভাবে আমরা গুরুত্ব দিইনি, কিন্তু আজকে ভারত সহ আমাদের দেশেও কোনো কোনো জায়গায় হচ্ছে পুষ্টিবিদের সহায়তা নেওয়া হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে। তো আমি বলবো যে ক্যান্সারের সিনারিওটা কিন্তু আমাদের এখন দিন দিন প্রযুক্তি উন্নত হওয়ার কারণে ক্যান্সারের রোগী যেমন অধিক সংখ্যক ধরা পড়ছে, একই সাথে কিন্তু ক্যান্সারের বিভিন্ন চিকিৎসা পদ্ধতিও বের হয়ে গেছে, এবং সেটা কিন্তু আমাদের সাধ্যের মধ্যেই, সেটা আমাদের দেশে হোক ভারতে হোক, উন্নত বিশ্বের তুলনায় প্রায় আমি বলবো কমপক্ষে 10 ভাগের 1 ভাগ, কোনো কোনো ক্ষেত্রে 50 ভাগের 1 ভাগ টাকায় কিন্তু আমরা সেম টাইপের চিকিৎসা আমরা কিন্তু এখন এই টেরিটরিতে আমরা করতে পারছি। তো এখন কথা হচ্ছে আমি 2-3টা উপদেশ দিতে চাই ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে নিজেকে প্রথমে রোগী মনে না করা। আমরা যেমন টিবি হলে বা অনেক রোগ আছে, মেডিসিনে অনেক রোগ আছে, সেই রোগগুলিও কিন্তু ক্যান্সারের মতোই দেখা যাচ্ছে কোনো কালেই কমপ্লিটলি কিওর হয় না। তো কোনো কোনো ক্যান্সার রোগী কিওর নাও হতে পারে, কিন্তু উনার যদি ক্যান্সারটা কন্ট্রোলে থাকে সেটাও কিন্তু অনেক বড় অর্জন। সেই জন্য আমি মনে করি যে প্রথমে, কিন্তু ওই সমস্ত রোগীদের সাথে ক্যান্সার রোগীদের একটা পার্থক্য হচ্ছে, ওই সমস্ত রোগীরা কিন্তু জানে যে একটা রোগীর ডায়াবেটিস হলে তার কিন্তু পরবর্তীতে অনেক কিছু হতে পারে, এমনকি মারাও যেতে পারে, কিন্তু সে কিন্তু ডায়াবেটিস বা হার্ট ডিজিজ নিয়ে অতটা চিন্তিত না। ক্যান্সার রোগটাকে ঠিক ওই পর্যায়ে ফেলে দিতে হবে, মনে করতে হবে যে আসলে আমি তেমন কোনো রোগী না, আমি একটা নির্দিষ্ট চিকিৎসা নিব অন্যান্য রোগীর মতো, ক্যান্সারকে অন্যান্য রোগের মতোই তুলনা করা, যে আমি আমার একটা রোগ হয়েছে, সুতরাং আমি আশা করি সঠিক চিকিৎসা নিলে এবং যত দ্রুত পারা যায় আমি চিকিৎসা নিলে আমি ভালো হয়ে যাব। এই একটা কনসেপ্ট রোগীদের রাখা।
আর বিশেষ করে আমি বলবো যে এই ক্যান্সার রোগীটা অনেকটা হচ্ছে যুদ্ধ ক্ষেত্রের মতো। আমরা আসলেই তো সবাই যুদ্ধ করছি, সেটা ক্যান্সারের জন্য না। আমরা কিন্তু জীবন যুদ্ধের কম বেশি কম সবাই হচ্ছে আমরা ফাইটার, যে যার লেভেল অ্যাসপেক্ট থেকে। এখন যখন একটা রোগ হয়, সে কিন্তু অটোমেটিক্যালি ফাইট করতে বাধ্য। এর জন্য আমি বলবো যে যুদ্ধে শেষ পর্যন্ত যেমন হচ্ছে সত্যিকারের ফাইটার বা যোদ্ধা হচ্ছে শেষ পর্যন্ত যে লড়ে যায়। যুদ্ধে জয় পরাজয় আসল কথা নয়, মেইন কথা হচ্ছে যে যুদ্ধে শেষ পর্যন্ত আমাদেরকে লড়ে যেতে হবে। এই হার না মানা যে মানসিকতা, এটা হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য আমি মনে করি হচ্ছে অনেক বড় একটা ফ্যাক্টর। আর হচ্ছে তারপরেও অনেক সময় ক্যান্সার রোগীদের খুব স্ট্রেস হয়। এই স্ট্রেস রিলিফের জন্য আমি মনে করি যে ক্যান্সার রোগীরা নিজেদেরকে আইসোলেটেড না রেখে তার সবচেয়ে কাছের বন্ধু, কাছের আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যদের সব সময় হচ্ছে ডিসকাশন করা কিভাবে এটা থেকে উতরানো যায়। এমনকি যদি কখনো কখনো আপনার হচ্ছে ডক্টরের সাথে কথা বলার দরকার হয়, আপনারা ডক্টরের সাথেও আলাদা করে কথা বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের সাইকোলজিস্ট আছে। ইভেন আমি মনে করি যে ফোরবেস কেয়ার এখন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের সাইকোলজি সেবা দিচ্ছে, আপনারা সেখান থেকেও বিভিন্ন ধরনের সেবা নিতে পারেন। তো সেটা আমি বলবো, এটা হচ্ছে আমার মানসিক যে রোগীদের ক্ষেত্রে যে ক্যান্সারের মানসিক ভাবে যে সমস্ত আমার দিক থেকে সামান্য হচ্ছে উপদেশ। এবার আমি ডায়েটারি সম্পর্কে বলবো। একজন রোগী প্রশ্ন করেছেন যে উনার গলায় হচ্ছে অ্যাকচুয়ালি উনি রেডিয়েশন পাচ্ছিলেন খুব সম্ভবত, তো উনার খেতে খুব সমস্যা হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে নরম খাবার খেতে হবে এবং হচ্ছে বিশেষ করে প্রচুর পরিমাণে আমিষ আছে। ক্যান্সার রোগীদের মেইন সমস্যাটা হয় হচ্ছে আমিষের অভাব হয়। যেমন হচ্ছে আমাদের কিন্তু তাড়াতাড়ি হচ্ছে শরীরের ওজন কমে যায় ক্যান্সার রোগীদের, মূলত হচ্ছে তারা পরিমাণ মতো আমিষ খেতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো যারা নিরামিষ ভোগী সেক্ষেত্রেও যেই খাবারগুলিতে আমিষ বেশি, যেমন হচ্ছে আপনার দুধের মধ্যে যেমন হচ্ছে পনির আছে, তারপরে হচ্ছে সয়া প্রোটিন আছে, এগুলি প্রচুর পরিমাণে খেতে হবে। আর যারা আমিষ খায় তাদের ক্ষেত্রে আমি বলবো প্রচুর পরিমাণে ডিম খাওয়ার জন্য। ডিমটা মাছ মাংসের তুলনায় কিছুটা সস্তা। আর যাদের হচ্ছে সামর্থ্য আছে তারা অবশ্যই হচ্ছে মাছ মাংস একটু আগে যেরকম খেতেন তার থেকে একটু বেশি পরিমাণে খেতে হবে। এবার আমি বলি, কোনো কোনো ক্ষেত্রে রোগীরা দেখা যাচ্ছে যে একটা ভয় থাকে রেডিয়েশনের সময়, বিশেষ করে গলা বা মুখমণ্ডলের ক্যান্সারের সময়, যে আমরা কোনোভাবেই হচ্ছে নাক দিয়ে আমরা পাইপ নিব না। এটা কিন্তু রোগীদের জন্য খুব ভুল ধারণা। এতে রোগীরা আসলে একসময় আর খেতেই পারে না, তখন আর নাক দিয়ে আমাদের হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব বা পাইপটা দেওয়া সম্ভব হয় না। তো বুদ্ধিমান আমি তাদেরকে বলবো যারা এই গলার ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে, বা খাদ্যনালীর উপরের খাদ্যনালী ক্যান্সারের ক্ষেত্রে যেখানে খাবারই হচ্ছে একটা মেইন সমস্যা, সেখানে আমি বলবো যে প্রথমেই হচ্ছে ডক্টররা যখন অ্যাডভাইস করবে যে আপনাকে একটা নাকে দিয়ে নল দিতে হবে, আপনার রাজি হয়ে যাবেন। তাহলে যেটা হবে যে আপনার গলাতে যদি ব্যথা হয়, আপনি যদি গিলতে নাও পারেন, আপনার কিন্তু শরীরের জন্য যতটুকু পুষ্টি দরকার সেটা কিন্তু চলে যাবে। আর হচ্ছে কেমোথেরাপির সময় আমরা মাত্র সামান্য কিছু ফল, কিছুটা একদম নিষিদ্ধ বলা যায় মানে কম খাওয়ার জন্য বলি, বিশেষ করে সাইট্রাস ফুড যেমন হচ্ছে মালটা, কমলা, তারপর হচ্ছে জাম্বুরা আর হচ্ছে আঙ্গুর। এই 4-5টা ফল বাদে আপনারা সব ধরনের ফল খেতে পারবেন। আরেকটা হচ্ছে আমি বলবো যেটা, যে আর রোগীরা মনে করে যে আমরা মাছ মাংস খেতে পারবো কিনা, যারা মাছ মাংস খেতে পারে এটা খাবারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, বরঞ্চ আমরা বলি প্রচুর পরিমাণে হচ্ছে প্রোটিন যুক্ত খাবার, প্রচুর পরিমাণে সবজি শাক সবজি আপনারা খাবেন, পানি খাবেন প্রচুর পরিমাণে, যতটুকু পারা যায় জেদ করে হলো জোর করে হলো আপনাদেরকে খাবার কিন্তু খেতে হবে। আমার যত এই দীর্ঘ প্রায় 14 বছরের উপরে আমি হচ্ছে আমার হচ্ছে চিকিৎসা অভিজ্ঞতা আমি দেখেছি যে সমস্ত রোগীরা অনেক খারাপ ক্যান্সার নিয়মিত, যারা শুধুমাত্র মানসিকভাবে শক্তিশালী এবং যারা হচ্ছে মানে সঠিকভাবে খাওয়া দাওয়া করতে পেরেছে এবং শক্ত করে মনটাকে শক্ত করে, তাদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই একদম সারা শরীরে ক্যান্সার ছড়িয়ে গেছে। এইখানে আমাদের এই আজকের অনুষ্ঠানে অনেক আছে যাদের সারা শরীরে ক্যান্সার ছড়ানো, কিন্তু তারা কিন্তু এখন ক্যান্সার থেকে অনেকটাই মুক্ত। তো আমি বলবো এবং দেখেছি তাদের কতটা মানসিক শক্তি, এবং তারা হচ্ছে মূলত হচ্ছে খাবারটা কতটা হচ্ছে মানে আমি বলবো নিয়ম করে তারা হচ্ছে খেয়েছে। তো সর্বোপরি এটাই। আর এক্ষেত্রে আমি বলবো যে ফোরবেস কেয়ার হচ্ছে মূলত হচ্ছে ফোরবেস কেয়ার সম্পর্কে দু একটি কথা না বললে নয়। কারণ ফোরবেস কেয়ারের আমার সাথে প্রায় আমার হচ্ছে বিগত 4-5 বছর ধরে রিলেশন। ফোরবেস কেয়ার আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের ক্যান্সার চিকিৎসায় আমরা যদি এখন প্রিসিশন মেডিসিন, বিশেষ করে আমরা যদি প্রতিটা রোগের জন্য নির্দিষ্ট করে চিকিৎসা আমরা দিতে চাই, তাহলে হচ্ছে ক্যান্সারের জেনোম জানাটা খুব গুরুত্বপূর্ণ। জেনোম সিকোয়েন্স ছোট লেভেলে হোক বড় লেভেলে হোক, বিশেষ করে মলিকুলার মার্কার বা জেনোম সিকোয়েন্স জানাটা খুব জরুরি। তো আমাদের মতো দেশে বা ভারতের মতো দেশে আমরা আসলে এটা পারছিলাম না উন্নত বিশ্বে, কারণ আমাদের এখানে কোনো গভর্নমেন্টের দিক থেকে ওইরকম কোনো সাপোর্ট প্রোগ্রাম নেই, যেমন ইন্স্যুরেন্স প্রোগ্রাম নেই।
এখন কিছু কিছু ক্ষেত্রে শুরু হয়েছে, যেটা উন্নত বিশ্বে আছে সেটার মতো সাপোর্ট করে। সেই জন্য এই ধরনের জেনোম সিকোয়েন্স একসময় আমাদের সাধ্যের বাইরে ছিল, যেটা ইউরোপ আমেরিকাতে হতো। কিন্তু বিগত আমি বলবো যে প্রায় এক দশকে হচ্ছে এটার আমূল পরিবর্তন হয়েছে। এখানে অনেকগুলি মলিকুলার ল্যাব, বিশেষ করে ফোরবেস কেয়ারের মতো মলিকুলার ল্যাব এসেছে, যেটা অত্যন্ত সাধ্যের মধ্যেই আমাদের ছোট ছোট মলিকুলার প্যানেল, জিন প্যানেল, তারপরে মলিকুলার মার্কার, এগুলি সাধারণ মানুষের, বিশেষ করে আমি বলবো নিম্ন মধ্যবিত্তদের সাধ্যের মধ্যেও তারা কিন্তু আসলে এই ধরনের সুবিধা, বিশেষ করে আমরা খুব ক্যান্সার শনাক্তকরণে, ক্যান্সারের ধরন শনাক্তকরণে, ক্যান্সারটা কোন ধরনের চিকিৎসায় ভালো হতে পারে, এই জায়গাটায় কিন্তু তারা হচ্ছে আমি বলবো যে অসাধারণ একটা ভূমিকা রেখে যাচ্ছে। তারা নিজস্ব প্যানেলও ডেভেলপ করেছে, যে কারণে তারা হচ্ছে এই টেস্টের খরচও তারা কমাতে পেরেছে। তো আমি বলবো এর জন্যই হচ্ছে লাক্সই প্রযুক্তি ব্যবহার করে ফোরবেস কেয়ার যে মহতী উদ্যোগ নিয়েছে, আমি সেটাকে অবশ্যই হচ্ছে সাধুবাদ জানাচ্ছি। এবং যে কারণে হচ্ছে আসলে আমার একটা পেশেন্ট পুল আছে, এই পেশেন্ট পুলগুলি তারা যে অত্যন্ত বি- বিশেষ করে কম বাজেটের মধ্যে তারা যে আসলে দীর্ঘদিন ধরে হচ্ছে রোগীদের হচ্ছে এই সেবাটা দিয়ে যাচ্ছে। তো এবং এই কারণে দেখা যাচ্ছে অনেক জটিল রোগী আমি আসলে চিকিৎসা করতে পারছি, যেটা আমার পক্ষে কোনোভাবেই করা সম্ভব ছিল না আমরা যদি হচ্ছে এই ধরনের সহযোগিতা ফোরবেস কেয়ারের কাছ থেকে না পেতাম। তো এই জন্য আমি বিশেষভাবে রোগীদের পক্ষ থেকে আমি ফোরবেস কেয়ারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ফোরবেস কেয়ারের সবচেয়ে আমার ভালো লাগছে যে ফোরবেস কেয়ার এত জটিল একটি কাজের পরেও, বিশেষ করে সামাজিক দায়বদ্ধতার জন্য যে ফোরবেস কেয়ার আরো বিভিন্ন উইং খোলা রেখেছে, বিশেষ করে পেশেন্ট সাপোর্ট প্রোগ্রাম, যেটারই ফলশ্রুতিতে আজকে হচ্ছে রোগীদের সাথে যে সমন্বয় করা, রোগীদের পরিবারের সদস্যদের সাথে সমন্বয় করা, এইরকম একটি সুন্দর অসাধারণ একটি কাজ করেছে। এর জন্য আসলে ফরেস্ট কেয়ারকে আমি আমার ভেতর থেকে সাধুবাদ জানাচ্ছি, অনেক অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আশা করব পরবর্তীতে বিশেষ করে রোগীদের সাপোর্টের জন্য রোগীদের আত্মীয় স্বজনদের নিয়েও আরো বড় আকারে যেন হচ্ছে প্রোগ্রাম করা যায়, যাতে রোগীরা আরো মানসিকভাবে আরো ভালো থাকে। সেই জন্য হচ্ছে আমি বলব, কারণ সচেতনতা শুধু রোগীদের জন্য না, রোগীর আত্মীয় স্বজন যারা রোগীদের কেয়ার গিভার, যারা রোগীটাকে সেবাটা দিবে, তাদের জন্য জানাটাও জরুরি, সেটা যেন পরবর্তীতে আরো নিশ্চিত থাকে। তো এই জাতীয় কোনো প্রোগ্রাম করা যায় কিনা এ আহ্বান রাখি। আর পরিশেষে আমি যেটা বলবো, আজকে যারা হচ্ছে মূল্যবান সময় নষ্ট করে আমার টিমে যারা যুক্ত ছিলেন, বিশেষ করে আমার সাথে যারা এখন কাজ করছেন, আমার টিমে কাজ করছেন, ফোরবেস কেয়ারে যারা হচ্ছে আমার বিভিন্ন সময় হচ্ছে রোগীদের ব্যাপারে যারা আন্তরিকভাবে কাজ করেছেন, তো এর জন্য হচ্ছে আমি আসলে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। শেষ করছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকেও। আশা করি আজকের আপনার জন্য আমাদের এই প্রোগ্রামটা সার্থক হয়েছে। স্ক্রিনে থাকা নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ডক্টরের সাথে। এছাড়া ফোরবেস কেয়ারের কাউন্সিলিং সেশন বুক করার জন্য আপনারা আমাদের কেন্দ্রীয় নাম্বার, সেন্ট্রাল নাম্বারে যোগাযোগ করতে পারেন, +916366843415। এছাড়া আমাদের মেল আইডি রয়েছে info@4basecare.com। আপনারা আমাদের সরাসরি ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া কিউআর কোডটি স্ক্যান করুন, যেটি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি আমাদের অঙ্কবাড়ি ক্যান্সার কমিউনিটির সাথে যুক্ত করবে। এছাড়া মিটিং এর বিষয়ে মতামত শেয়ার করুন, যাতে আমরা ক্রমাগত উন্নতি করতে পারি। পর্যায়ের শেষ পর্বে আমি ফোরবেস কেয়ার এবং ডক্টর কামরুজ্জামান নোমান স্যারকে আমার ধন্যবাদ জানাতে চাই এ ধরনের একটি কার্যকরী উদ্যোগের আয়োজন করার জন্য। আমি আশা করি আজকের এই অনুষ্ঠানটি ক্যান্সারের সময় জীবনের অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করেছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি বাংলাদেশের সকল রোগীদের এবং বক্তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এই উদ্যোগটি ক্যান্সার রোগীদের এবং তাদের পরিবারবর্গের জন্য ভালো মানসিক স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস অনুসরণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাই, অ্যান্ড স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর কামরুজ্জামান নোমান স্যারকে। ধন্যবাদ স্যার আমাদের এই প্রোগ্রামটি সার্থক করার জন্য। তাহলে আমরা বিদায় নিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই Yes, ভালো থাকবেন। ধন্যবাদ Thank you. স্যার।